প্রশ্নটা অনেকটা এরকম যে লোকে কি বলবে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয় কোনো একটা কাজ করার আগে, এই কাজটা করব, লোকে কি বলবে, পাড়ার লোকে কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, কলিগরা কি বলবে, বন্ধুরা কি বলবে। আরে বলার লোকের তো অভাব নেই, এই লোকের মধ্যে কিন্তু তুমিও আছো। তুমি আবার অন্য কারো ক্ষেত্রে বলছো, একটু নিজের দিকে তাকাও। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে জেনারেলি একটা বার্তা দেওয়ার চেষ্টা করি যে তুমিও কিন্তু এই সোসাইটির একটা পার্ট। যে ভুলগুলো তুমি বাইরের লোকের কাছ থেকে দেখছো, সেই ভুলের মধ্যে তুমি নও তো, এই লোকের মধ্যে কিন্তু তুমিও আছো। অন্যের ভুলের ক্ষেত্রে তুমি কথা বলছো বা অন্যের ক্ষেত্রে তুমি বলছো। সুতরাং এই লোক বা সমাজ এটা একটা পার্ট, তারা তোমাকে নিয়ে সবসময় বলবে। তুমি ভালো রেজাল্ট করো, তোমার প্রশংসায় বন্যা ভরিয়ে দেবে। তুমি একটা খারাপ কাজ করো, সেই লোকগুলো সঙ্গে সঙ্গে তোমার নিন্দা করবে। তুমি দাঁড়িয়ে আছো, এসে তোমার প্রশংসা করে গেল, হ্যাঁ আমি বলবো তাতে কিন্তু কখনোই বিগলিত হয়ে যেও না। কারণ যে লোকটা সামনে তোমার প্রশংসা করছে, সে পেছনে কিন্তু তোমার নিন্দাও করতে পারে। এটাই বাস্তব। একটা বয়স অব্দি এসেছি তো, সুতরাং আমি দেখেছি সামনে প্রশংসা করা লোকগুলো কিন্তু আরো বেশি ভয়ঙ্কর হয়। সুতরাং এই ভয়ঙ্কর হোক বা না হোক, ভালো হোক বা খারাপ হোক, আরে বাবা লোকের কথাটা আমরা কেন ভাবো? তবু আমরা ভাবি। তুমিও ভাবো, তোমাকেও ভাবে, তবে আমি ভাবি না, কারণ আমি অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছি। হ্যাঁ, একটা সময় আমিও ভাবতাম এই লোকে কি বলবে, এটা একটা বড় সমস্যা অনেকের জীবনে, যার জন্য সে অনেক রিস্কি কাজ করতে দ্বিধাবোধ করে, যেটাতে হয়তো তার লাইফে অনেক উন্নতি হতো, তাই না? পরবর্তীকালে তুমি হয়তো রিয়ালাইজ করেছো যে লোকের কথা ভেবে যদি আমি কাজটা বন্ধ না করে করতাম, তাহলে হয়তো আমার লাইফে আজকে আরো ভালো জায়গায় চলে যেতে পারতাম। কি তাই তো? এটা হয় গো, এটা সবার মধ্যে আছে। সুতরাং লোকে কি বলবে, এই সমস্যাটা নিয়ে আজকে আমার এই ভিডিও। লোকের কথায় নাচা, কেন আমরা নাচি বা কিভাবে এখান থেকে আমরা বেরোবো, এটাই আজকে আমার ভিডিওর মেন টপিক। আমার চ্যানেলের নাম তোমরা সকলেই জানো, রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে আছি। আজকে আমি খুব এনার্জাইজড হয়ে আছি, কারণ আমি একটু আগে দীপাবলির বাজি ফাটিয়ে আসলাম। তোমরা নিশ্চয়ই অনেকেই এনজয় করেছো দীপাবলিতে, আমিও করেছি। তো আমি খুব এনার্জেটিক ওয়েতে আজকে অ্যাক্টিভ মুডে আছি। তোমাদেরকে যেটা আমি বলতে চাইছি সেটা হলো যে লোকের কথায় নাচাটা একেবারেই বন্ধ করো বন্ধু। আর আরেকটা জিনিস, এই যে লোকে কি বলবে, এই সমস্যাটা যারা আছো, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফোবিয়া। এই ফোবিয়াটা আমাদের মনের অসুখের একটা পার্ট। এটা কিন্তু টেক ইট সিরিয়াসলি। আমি শুরুটা যতটা ক্যাজুয়ালি করেছিলাম, আমি কিন্তু আস্তে আস্তে গভীরে ঢুকছি। এটা মাথায় রেখো। আমি কতগুলো কথা বলবো যে কথাগুলো কিন্তু করলার মতো তেতো হলেও সত্যি। লোকে কি বলবে এটা যারা ভাবে, আমি বলবো তাদের মানসিক কোনো একটা জায়গায় কোনো সমস্যা রয়েছে। একটা সিম্পল ইনস্ট্যান্স দিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বড় মাপের মানুষ ছিলেন সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা থাকে না। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন। তিনি তো সবসময়ই জীবনে সব পথে সঠিক পথে চলেছেন। সেই সময় সমাজের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। তো এই লোকের মধ্যে কোনো একজন লোক তার কাছে গিয়ে বললেন, বিদ্যাসাগর মশাই একটু দাঁড়াবেন, একটা কথা ছিল। বিদ্যাসাগর মশাই বললেন, হ্যাঁ বলো। তখন উনি বললেন, তো অমুকে অমুকে আপনার সম্পর্কে খুব খারাপ কথা বলছে, যে আপনি নাকি সমাজটাকে একদম নষ্ট করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই জায়গাটায় দাঁড়িয়ে যদি তুমি থাকতে বা সাধারণ অন্য কোনো মানুষ থাকতো, যথারীতি রিয়াক্ট করতো। বিদ্যাসাগর মশাই মুচকি হাসলেন, বললেন, আচ্ছা মনে করে দেখি তুমি যাদের কথা বলছো, মানে যারা আমার নিন্দা করছে, তাদেরকে আমি কোথাও কি কোনো উপকার করেছি? হ্যাঁ, তুমিও একটু মনে করে দেখো, নিশ্চয়ই তাদের কোনো উপকার আমি করেছি। যাদেরকে তুমি উপকার করবে দেখবে তারাই তোমার নিন্দা করবে। হ্যাঁ, করলার মতো তেতো করে এই কথাটাই কিন্তু সত্যি। তবু আমি বলবো উপকার করা বন্ধ করো না, এবং তারা তোমার সম্পর্কে কি বলছে সেটাকে জাস্ট তুমি ইগনোর করো।
এই লোকে কি বলবে এই সমস্যাটা কিন্তু এই প্রবলেমটা কিন্তু আউটসাইডে। আজকে তোমার পাড়ার লোকে তোমার সম্পর্কে বলছে, তুমি ভাবলে আমি এখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় গিয়ে থাকবো, সেখানকার পাড়ার লোকও তোমার সম্পর্কে বলবে, সেখান থেকে গিয়ে তুমি আরেক জায়গায় যাবে, সেখানেও বলবে, তুমি একটা কর্মক্ষেত্র থেকে আরেকটা কর্মক্ষেত্রে যাবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই লোকে বলাটা কিন্তু বন্ধ হবে না। কাজেই এই প্রবলেমটা কিন্তু তোমার ভেতরে, বাইরে নয়। তুমি যেখানেই যাও না কেন লোকে বলার ভয়ে, তুমি কিন্তু প্রবলেমটাকে নিয়েই সেখানে যাচ্ছ। বুঝতে পেরেছো? তুমি লোককে পাল্টাতে পারবে না, তুমি চেঞ্জ করতে পারবে নিজেকে। তাহলে লোকে কি বলবে এটার সলিউশনটা হচ্ছে কি, তুমি নিজেকে চেঞ্জ করো, নিজের ইনসাইটটাকে স্ট্রং করো। আরে বলুক না, কানটাকে একটা রিফ্লেক্টারের কাজ করো। আমি ফিজিক্সের স্টুডেন্ট, বুঝেছো? কানটাকে আমি বলবো জাস্ট লাইক এ রিফ্লেক্টার, যে খারাপ খারাপ কথাগুলো কানে আসছে রিফ্লেক্ট করে বের করে দাও। ইউজ ইউর ইয়ার অ্যাজ এ স্ট্রং রিফ্লেক্টার। সেটাই আমি বলছি, যে খারাপ কথাগুলোকে তুমি রিফ্লেকশনের মাধ্যমে আবার যেখান থেকে এসেছিল সেখানেই পাঠিয়ে দাও। আজকে একটা লোক ধরো খুব ভালো আছে, সে মাংস কিনে বাড়ি ফিরছে, পাড়ার চায়ের দোকানে দেখবে জেনারেলি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এই জাতীয় লোকগুলো সকালবেলা থেকে চায়ের দোকানে বসে থাকে। তিনি মাংস কিনছেন, দেখা গেল সে কালো প্যাকেটের মধ্যে মাংস কিনে নিয়ে যাচ্ছে। কেন? দুটোই কারণে, একটা হচ্ছে কুকুরের ভয়, সেটা খুব ন্যাচারাল কজ, আরেকটা হচ্ছে মানুষের ভয়। আরে ওই মানুষগুলো বলবে, আরে ওনার তো ভালোই ইনকাম হচ্ছে, কি ভালো আছে দেখো, খাসির মাংস খাচ্ছে। সেই কারণেই বলছি, কালো প্লাস্টিকে মুড়ে মাংস কেনার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি যদি কুকুরের ভয় করো তাহলে একটা জেনুইন সায়েন্টিফিক কজ আছে, কিন্তু মানুষের ভয় এটা করার কোনো দরকার নেই। তুমি নিজের জন্য যেটা বেটার মনে করবে তুমি সেটাই করবে। এবার আমি আরেকটা কথা বলবো, আমি এতক্ষণ ধরে যে বলে আসছি যে লোকের কথায় নাচা বন্ধ করো, নিজের কথায় নাচো। এবার আরেকটা কথা বলি, যে কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো একটা জায়গায় কারোর কথা শুনতেই হবে। আমার যে স্যার ছিলেন একজন, আমি আমার একটা ব্যক্তিগত ইনস্ট্যান্সে বোঝাই, তিনি খুব বড় মাপের ব্যক্তিত্ব, ডক্টর অমূল্যভূষণ গুপ্ত। তিনি বর্তমানে ভারতবর্ষের একজন লিভিং সায়েন্টিস্টটা, তার এখন অনেক বয়স হয়েছে। আমি যে তার সান্নিধ্য পেয়েছি এটা ঈশ্বরের আশীর্বাদ। তো একদিন আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, এই যে লোকে বলে নানান রকম কথা মানুষের সম্পর্কে, এক্ষেত্রে আপনার বক্তব্য কী? উনি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, স্কিনের উপর রিসার্চ করেছেন, ওনার সম্পর্কে বললে আর শেষ হবে না, আমি সে কথায় ছেড়েই দিলাম। কিন্তু এটুকু বলবো, ওনার মতো উপকারী জ্ঞানী পণ্ডিত ভারতবর্ষে খুব কম আছে বর্তমানে। তিনি মেঘনাথ সাহার সঙ্গে কাজ করেছেন। তো উনি বললেন, হ্যাঁ লোকের কথা তোমাকে কিন্তু শুনতেই হবে সোমা। কখন কার কথা শুনবে? যদি হয় সেই মানুষটি রাজা রামমোহনের মতো, যদি হয় সেই মানুষটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্ব, সে যদি তোমার সমালোচনা করে, তবে অবশ্যই বুঝতে হবে যে তোমার মধ্যে কিছু প্রবলেম তো আছেই। সেই কথাটাই আমি তোমাদেরকে বলতে চাইছি বন্ধু, যদি দেখা যায় কোনো সাকসেসফুল পার্সন, কোনো উন্নত মনের মানুষ তোমার সম্পর্কে কিছু বলছে, টেক ইট সিরিয়াসলি অ্যান্ড চেঞ্জ ইউর সেলফ। আমি বলবো, কোনো সাকসেসফুল মানুষ যখন কারোর সম্পর্কে সমালোচনা করে, তখন জানতে হবে তার ভালোর জন্যই করছে এবং নিশ্চয়ই তার মধ্যে কোনো প্রবলেম আছে। সেক্ষেত্রে কিন্তু তুমি তার কথায় নিজেকে প্রশ্ন করতে পারো যে আমি কি তাহলে ভুল করছি? যদি ভুল করে থাকো বলে মনে হয়, তবে অবশ্যই চেঞ্জ করো নিজেকে, এতে তোমার ভালো হবে, তার হবে না। আর আনসাকসেসফুল মানুষরা তারা তো সবই জানে। টিভিতে যখন লিয়েন্ডার পেজের খেলা হয়, তারাই বলে দেয় এভাবে এভাবে মারলে, ওভাবে এভাবে মারো, তাহলে জিতে যাবে। রাজনৈতিক ব্যক্তিত্ব কি করবে, কার কিভাবে চলা উচিত, দেখবে বিশেষ করে প্রত্যেক পরিবারে কাকু জ্যাঠা এই ধরনের লোকগুলো, তারা সব জানতা, অমুক অসুখ হয়েছে, এই ওষুধটা খেয়ে নাও। তো যদি তারা সত্যিই জানতো, তাহলে তারা নিজের জীবনে সাকসেসফুল হলো না কেন? এটাই বড় প্রশ্ন। সুতরাং আনসাকসেসফুল মানুষদের লাইফ থেকে টেক অ্যাপার্ট, মানে
দূরে সরিয়ে দাও। সাকসেসফুল মানুষদের কথা শোনো, অলওয়েজ টেক ইট সিরিয়াসলি। এই সাকসেসফুল পারসনস সে যা বলে তার কথাটা অবশ্যই মন দিয়ে শোনো। সে যদি তোমার সম্পর্কে ভালো বলে তাহলে বুঝবে তুমি সঠিক পথে যাচ্ছ। সে যদি নিন্দা করে তাহলে তুমি বুঝবে নিশ্চয়ই তোমার কিছু সমস্যা হয়েছে এবং তোমাকে সেখান থেকে বেরিয়ে এসে ভালো পথে চলতে হবে। আলটিমেটলি আমাদের লাইফের গোলটা কি? আমরা যাতে সঠিক পথে চলি, কি তাই না? আজকে যে আমি ভিডিওগুলো করছি কিসের জন্য? যে আমার এই বার্তা থেকে যদি সমাজে কিছু মানুষ উপকৃত হয়, যদি কোনো মানুষ তার ভুল পথে যাওয়া থেকে বা লোকের কথায় নিচে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে যদি বিরত হয়, তাহলে আমি তো সমাজের জন্য কিছু করতে পারলাম, এটাই আমার মনে শান্তি। হ্যাঁ, এতেও অনেক লোকে অনেক কথা বলে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। কারণ আমি জানি আমি যে কাজটা করছি সেটা সকলের ভালোর জন্য করছি এবং নিজের ভালো লাগার জন্য করছি, এতে নিজেরও ভালো হচ্ছে। কারণ এই কথাগুলো বারবার করে আলোচনা করতে করতে আমার লাইফেও আমি কাজে লাগাচ্ছি। সুতরাং আমার ভিডিও টপিকের আজকে মূল কথা ছিল লোকের কথায় নাচা বন্ধ করো। অবশ্যই যদি সে সাকসেসফুল পারসন হয় তাহলে তার কথাগুলো সিরিয়াসলি নাও। তুমি যে ফিল্ডে কাজ করছো সেই ফিল্ডের যদি কোনো এক্সপার্ট ব্যক্তিত্ব হয়, সে যদি তোমার সম্পর্কে কিছু বলে অবশ্যই সেটা সিরিয়াসলি নাও এবং তার কথা শোনো। আনসাকসেসফুল পারসনদের ইগনোর করো। কেউ তোমার সম্পর্কে যাই বলুক, অনেকেই আছে তোমার সম্পর্কে প্রশংসা করলো মানে তুমি বার খেয়ে ক্ষুদিরাম হবে, এটা কিন্তু হয়েও না। আবার তোমার সম্পর্কে নিন্দা করলো, তুমি তাকে বলতে যাও না তুমি কিন্তু বলো না, তুমি কেন নিন্দা করলে, তুমি যেটা বলছো সেটা ভুল। আরে বাবা, তুমি কতজনের লোকের মুখ বন্ধ করবে বলো? পারবে না তো, তাই না? সেজন্য আনসাকসেসফুল পারসনসদের উদ্দেশ্য একটাই, তোমার সম্পর্কে নিন্দা করছে এবং তুমি তার সঙ্গে কথা বলছো মানে তুমি নামিয়ে নিল। তুমি কেন তার লেভেলে নামছো? নো, নেভার, কখনোই নামবে না। তুমি চলবে তোমার মতো। রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কিন্তু হাতির মতো চলে, তাই না? তোমার চালটা হবে হাতির মতো, রাজার মতো। যে যাই বলুক, আমি যদি সঠিক পথে থাকি, সাকসেসফুল পারসনসরা যদি আমার সম্পর্কে ভালো কথা বলে তাহলে আমি ঠিক, সেই দিকটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আজকে আমার ভিডিও টপিকটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগার কথা, যে লোকের কথায় নাচা বন্ধ করতে হবে। ভালো লোক, ভালো ব্যক্তিত্ব, উন্নত মানের মানুষ, সমাজ সংস্কারক, তারা যদি আমাদের সম্পর্কে বা তোমার সম্পর্কে কিছু বলেন সেটা অবশ্যই সিরিয়াসলি নিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে। কারণ নিজেকে ভালো রাখা, নিজেকে ভালো পথে চালিত করাটাই তোমার জীবনের মূল লক্ষ্য। এই মুহূর্তে যদি আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, আমার চ্যানেলের নাম তোমরা জানো, রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য আমি প্রবলেম সলভিং ভিডিও তৈরি করি। এই প্রবলেম সলভিং ভিডিওগুলো করতে আমার খুব ভালো লাগে। তো তোমরা যদি লাইক করো সেটা আমার কাছে ভীষণ পুরস্কারের মতো, ভালো লাগা, বুঝতে পেরেছো? লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে আমি বুঝবো যে না আমার কাজটা ঠিক হচ্ছে। যদি তোমাদের ভালো নাও লাগে তাহলে বলো, কমেন্ট সেকশানে জানাও, দিদি তুমি এই টপিকটার উপর আলোচনা করবে, এই টপিকের এই জায়গাটা আমার ঠিক ভালো লাগে, বলো না। আরে আমরা তো উই অল আর ফ্রেন্ডস, তাই না? আলোচনা তো করতেই পারি। আলোচনার জন্যই তো আমি আজকে তোমাদের সঙ্গে এসেছি। এই মুহূর্তে আমার পরিবার, আমি মনে করি তোমরা যারা অডিয়েন্স সবাই আমার পরিবার। প্রায় 7,000 সদস্য ছাড়িয়েছে। আমি এই পরিবারকে আরও বাড়াতে চাই। তো মাত্র 7,000 সদস্য তো হবে না, আরও সদস্য সংখ্যা বাড়াতে হবে। আরও তোমরা এসো, আমার পরিবারে এসো, আমি সবাইকে নিয়ে চলতে চাই। তোমাদের সমস্যার সমাধান করার দায়িত্ব আমার। মোটামুটি প্রত্যেক স্যাটারডেতে বিকেল 5টা নাগাদ তোমরা আমার ভিডিও পাবে এবং পাচ্ছ। আমি আছি তোমাদের সঙ্গে। ভালো থেকো বন্ধুরা। এই মুহূর্তে তাহলে আজকে এখানেই আসি, বাই। ছোট থেকে আমরা যখন বড় হতে থাকি তখন আস্তে আস্তে নিজেদের সঙ্গে নিজেদেরই একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এই যে নিজেদের সঙ্গে নিজেদের একটা দূরত্ব তৈরি হয়ে যায়, কেন দূরত্ব তৈরি হয়? যত ছোট থেকে আমরা বড় হতে থাকি আমাদের মনের মধ্যে প্রচুর স্মৃতি জমা হতে থাকে, তাই তো? ভালো স্মৃতি, প্রত্যেকটা ভালো স্মৃতি আমাদের কিন্তু যেমন আনন্দ দেয় ঠিক তেমনি কিন্তু যখন আমরা সুখ
করি, মানে যখন আমরা রিক্যাপ করি আমাদের মেমোরিজগুলোকে, তখন কিন্তু আমরা খুব কষ্ট পাই। তার মানে এই স্মৃতিগুলো আমাদের কোনোটা আনন্দদায়ক, সেই আনন্দদায়ক স্মৃতিই কিন্তু ফিউচারে আমাদের কাছে দুঃখজনক। ইস, কি ভালো সময় ছিল আমাদের যখন স্কুল লাইফটা ছিল। কি মনের কথা তো, তোমারও মনের কথা, আমারও মনের কথা। স্কুল লাইফের মতো ভালো সময় বোধহয় জীবনে আর কারোর কোনোদিনও আসে না, এটুকুন আমি হলপ করে বলতে পারি। এরপর আস্তে আস্তে আমরা যত বড় হই, অনেক কঠিন সময় আমাদের জীবনে আসে, তখন কি হয়, এই ভালো স্মৃতিগুলো রোমন্থন করার সময়টাই আমরা পাই না। বাবা মায়েদের আস্তে আস্তে বয়স হয়, আমাদের দায়িত্ব নেওয়ার সময় আসে, সাংসারিক দায়িত্ব, তাই না? এই সাংসারিক দায়িত্ব নেওয়ার সময় যখন আসে, তখন অনেক সময় আমাদের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসে যে আমি কি ঠিক পথে চলছি নাকি ভুল পথে। এই প্রশ্নটা নিয়ে আজকে আমার ভিডিও, যে আর তুমি ঠিক পথে চলছো না তুমি ভুল পথে চলছো। আমি কয়েকটা কারণ বলবো, সেই কারণগুলোর মধ্যে কোনোটা যদি তোমার সঙ্গে মেলে তাহলে বুঝবে তুমি ভুল পথে আছো। আমার ইউটিউব চ্যানেলের নাম রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। আমি মোটিভেশনাল ভিডিও নিয়েই কাজ করে থাকি, কারণ আমি সাইকোলজিস্ট। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলি, এই মোটিভেশনাল ভিডিও নিয়ে কাজ করতে আমি অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। প্রচুর লোক আমার সঙ্গে প্রাইভেট সেশন করেছেন, আমার ভালো লেগেছে। তোমাদের কোনো সমস্যার সমাধান যদি আমি করতে পারি, সমস্যার সমাধান তো কারোর হাতে থাকে না, যদি সঠিক গাইডেন্স দিতে পারি, সেটা একটা অদ্ভুত রকম মেন্টাল প্লেজার দেয়, জানো তো। তো এবার আমি চলে আসি আমার পয়েন্টে, যে আমরা ভুল পথে আছি না ঠিক পথে আছি। এই ভুল পথে যাওয়ার, যদি আমরা ভুল পথে যাই তাহলে কয়েকটা কারণেই যাই, তাই না? কারণ ছাড়া তো কোনো কিছুর ফল হয় না, তাই না? অলওয়েজ দেয়ার ইজ এ কজ অ্যান্ড এফেক্ট। তো এই ভুল পথে যাওয়ার ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলি, কয়েকটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টসগুলোকে তোমার সঙ্গে মিলছে তুমি সেটা খেয়াল করে দেখো। প্রথম পয়েন্ট, এই মুহূর্তে তোমার যদি কোনো লাইফ পার্টনার থাকে বা লাভ পার্টনার, আমি ইদানিং এই প্রেম করার বিষয়টাকে লাইফ পার্টনার আর বলি না, কারণ এত বেশি ব্রেকআপ হচ্ছে সকলের, প্রেম করলে যে সে লাইফ পার্টনার হবে সেটা আর আমরা বলতে পারি না, তাই না? তো সেক্ষেত্রে আমি বলছি, যদি তোমার লাভ পার্টনার বা লাইফ পার্টনার, ওই মুহূর্তে সেই আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সে প্রেম হোক কি বিবাহিত জীবন হোক, সে যদি সঠিক না হয়, ধরো সঠিক নয়, কি করে বুঝবে যে তোমাদের নিজেদের মধ্যে বিশ্বাস নেই? একটা সম্পর্কের বেস হচ্ছে বিশ্বাস, ভালোবাসা, মর্যাদা, সম্মান। যদি নিজেদের মধ্যে বিশ্বাস না থাকে, রেসপেক্ট না থাকে, যদি দেখা যায় পরস্পরের প্রতি সন্দেহ, তাহলে বুঝবে তুমি এই মুহূর্তে লাইফে একটা ভুল পথে আছো। এটা আমার একটা প্রথম কারণ। তুমি তোমার লাইফ পার্টনারটিকে দেখো যে সে তোমার জীবনে মোটিভেশন করছে না তোমাকে ডিমোটিভেটেড করছে, সেটা তোমাকে দেখতে হবে। যদি দেখা যায় যে সে তোমাকে ডিমোটিভেটেড করছে, তুমি তাকে বিশ্বাস করতে পারছো না, বা সে তোমাকে বিশ্বাস করতে পারছে না, তাহলে মায়া কাটিয়ে বেরিয়ে এসো, কারণ আমাদের সঠিক পথে চলতে হবে। আরেকটা জিনিস আমি বলি, প্রথম পয়েন্টই, এটা আমার ফার্স্ট পয়েন্ট ইজ রানিং, যে বন্ধু বন্ধু কিন্তু খুব বড় জিনিস, জানো। আমি মনে করি, এটা আমার পার্সোনাল ভিশন, যে 10টা খারাপ বন্ধুর থেকে একটা ভালো বন্ধু ভালো। যদি দেখা যায় এই মুহূর্তে তোমার যে বন্ধুগুলো আছে তারা ব্লান্ট, আকাট, গণ্ডমূর্খ, তারা তোমাকে মোটিভেশন তো দূরের কথা, তুমি বিকেলবেলা পড়তে বসলে সঙ্গে সঙ্গে তোমাকে ফোন করে বললো চল আজকে হোটেলে গিয়ে খেয়ে আসি, চল আজকে আমরা একটু পার্টি দিই, তাহলে আমি বলবো সেখানেও মায়া কাটিয়ে বেরিয়ে এসো। তাহলে আমার ফার্স্ট পয়েন্টে কি ছিল, যে ভুল লাইফ পার্টনার, ভুল ফ্রেন্ডস, এই দুটো আমাদের আছে কিনা দেখতে হবে। যদি এই দুটোর মধ্যে তোমার থাকে তাহলে তুমি মায়া কাটিয়ে এখনো সেখান থেকে বেরিয়ে আসতে পারো, কারণ তোমার লাইফের মোটো কিন্তু তোমাকেই সেট করতে হবে। এবার আসি আমার সেকেন্ড পয়েন্ট।
এই সেকেন্ড পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, লং টার্ম ভিশন, মানে দূরদর্শিতা। আজকে আমি যেটা আছি বা তুমি যেটা আছো, 5 বছর বাদে তুমি নিজেকে ঠিক কোথায় দেখতে চাও? তুমি কি ভেবে দেখেছো? দেখোনি, তাই তো? না দেখাটাই খুব স্বাভাবিক। যদি তুমি এখন 18 থেকে 20-25 বছর বয়সের মধ্যে হও, তাহলে কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটাকে আমি অস্বাভাবিকই বলবো। কারণ এই 18 থেকে 25 বছর বয়সটা একটা ভীষণ ইম্পর্টেন্ট বয়স, যেই বয়সে আমাদের কিন্তু দূরদর্শিতা ভীষণ দরকার। যে এখন তোমার বয়স 18, তোমার বয়স যখন 23 হবে, মানে আফটার 5 ইয়ার্স, তুমি নিজেকে ঠিক কোথায় দেখতে চাও? তোমার বয়স যখন 25, তখন 30 বছর বয়সে তুমি নিজেকে ঠিক কোথায় দেখতে চাও? অত দূর যেতে হবে না, তুমি জাস্ট 1 ইয়ার বাদেই তুমি নিজেকে কোথায় দেখতে চাও সেটাকে তুমি ঠিক করেছো? প্ল্যান, এটাকে কি বলে? প্ল্যান। প্ল্যান করতে হবে, বুঝতে পেরেছো? প্ল্যান না করলে জীবনে কোনোদিনও তুমি এগোতে পারবে না। আজকে তুমি যেখানে 3 বছর বাদে তুমি কোথায় নিজেকে দেখতে চাও বা কোথায় তুমি যেতে পারো, সেই প্ল্যানটা কিন্তু তোমাকে আজকে এখনই করতে হবে। আজকে আমি যেখানে আছি 3 বছর আগে আমি কিন্তু ঠিক করে নিয়েছিলাম যে আমি আজকে এইখানেই থাকবো, যার জন্য আমি আজকে এখানে আছি। এই প্ল্যানটা কিন্তু তোমাকেই করতে হবে, তোমার মা বাবা কেউ তোমাকে করে দেবে না। এই লং টার্ম ভিশন বা দূরদর্শিতা, এটা কিন্তু তোমারই থাকতে হবে। এই গেল আমার সেকেন্ড পয়েন্ট। এবার আসি আমার থার্ড পয়েন্টে, প্রোগ্রাস্টিনেশন, মানে আলসেমি। এই আলসেমি ব্যাপারটা আমরা ছোট থেকে শুনে আসছি, বাবা মায়ের আমাদের বলেই থাকে যে অলস হইও না, তাই না? তো এই অলস ব্যাপারটা কিন্তু আমাদের জীবনের পক্ষে ভীষণ হার্মফুল। এটা আমরা স্কুল লাইফ থেকে শুনে আসছি, বড়রা বলেছেন, গার্জিয়ানরা তো সবসময় এখনো বলে থাকেন, তাই না? তো এই আলসেমি ব্যাপারটাকে বন্ধু আমাদের তাড়াতে হবে। আমি আজকে জিম বন্ধ বলে আমি বাড়িতে দেরি করে ঘুম থেকে উঠছি, স্কুল বন্ধ বলে আমি দেরি করে ঘুম থেকে উঠছি, এটাকে বলা হয় আলসেমি? না, তুমি রোজকার জীবনে যেটা সেটাই তোমাকে রোজ করতে হবে, আলসেমিটাকে তোমাকে তাড়াতে হবে। আমি একটা ছোট্ট আমার পার্সোনাল লাইফের একটা ইনস্ট্যান্স দিই। আমি চাকরি পাওয়ার পরে কিন্তু আমি ডক্টরেট ডিগ্রি করেছি, উইদিন 5 ইয়ার্স আমি ডক্টরেট ডিগ্রি করেছি। এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে একটা এক্সেপশনাল ঘটনা ছিল। তার প্রধান কারণ আমার যে গাইড ছিলেন তিনি ভীষণ ভীষণ কর্মতৎপর ছিলেন, ভীষণ অ্যাক্টিভ ছিলেন, এবং তার পরিচালনায় আমিও কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে গিয়েছিলাম। বুঝতেই পারছো, অনেকে সারা জীবন ধরে পিএইচডি ডিগ্রি করতে পারে না, সেখানে আমি 5 ইয়ার্সে করেছি। না, আমি কিন্তু কোনো নিজেকে প্রশংসা করছি না বা গর্ব করছি না, আমি ইনস্ট্যান্সটা তোমাদের দিতে চাইছি এই কারণে যাতে তোমরা অ্যাক্টিভ থাকো। খুব অসুস্থ শরীরেও আমি ট্রেনে করে ইউনিভার্সিটি গিয়েছি, আমার ডিহাইড্রেশন হয়ে গিয়েছে, গিয়ে আমি নুন চিনি শরবত খেয়েও কাজ করেছি। আমি কিন্তু বাড়িতে শুয়ে থাকিনি, কারণ আমার প্ল্যান ছিল। ওই যে বললাম এর সেকেন্ড পয়েন্টে, যে প্ল্যানটাকে তোমার স্থির করতে হবে। আরেকটা জিনিস আমি বলি, যেটা স্কুল লাইফ থেকে আমরা শিখে আসছি, ডিসিপ্লিন। ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। শৃঙ্খলা পরায়ণতা, এই শৃঙ্খল পরায়ণতাটা আমাদের জীবনে এতটাই দরকার যে ঠিক যেই সময় আমরা ঘুমোতে যাব, পরের দিন ঠিক সেই সময় ঘুম থেকে উঠবো, পড়তে বসবে। হ্যাঁ, পুজোর সময় সবসময় হয়তো বিভিন্ন অনুষ্ঠান থাকলে আমরা হয়তো সবসময় সেটা মেনে নিতে পারি না, সেটা আমি বুঝলাম। কিন্তু 365 ডেজের মধ্যে অন্তত 300 ডেজ তো আমরা ডিসিপ্লিন মেনটেন করে চলবো, নাহলে আমরা জীবনে এগোবো কী করে, তাই না? তাহলে আমার মোটামুটি 4টে পয়েন্ট কিন্তু বলা হলো। এই 4টে পয়েন্টের মধ্যে কোনোটাকে তোমার সঙ্গে মিলেছে? যদি মিলে যায় তাহলে বুঝবে তুমি এই মুহূর্তে ভুল পথে চালিত হচ্ছ। এরপরে আরেকটা পয়েন্ট আমার বাকি আছে, সেই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইল হেলথ। আমাদের মধ্যে অনেকেরই শরীর খারাপের একটা নেচার রয়েছে, কিছুতেই যেন ভালো লাগে না। কিছু হলো কি না হলো, ইদানিং ইয়ং জেনারেশনের মধ্যে মাইগ্রেনের ব্যথা, এটা ব্যথা সেটা ব্যথা, পেইন, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া, চেক আপ। হ্যাঁ, শরীরটাকে কিন্তু ফিট রাখতে হবে, শরীরে কিন্তু তোমাকে চালনা করবে, তাই না? শরীরে যদি ঠিক না থাকে তাহলে তোমাকে কে এগোবে? শরীর তো যন্ত্র,
এই যন্ত্রটাই তো আমাদেরকে এগোতে সাহায্য করে। আমি মানে আমার শরীর আর আমার মন, শরীর আর মন এই দুটো মিলেই তো আমি, আর শরীর আর মন এই দুটো মিলেই তোমরা। সেখানে মনের কন্ট্রোলটা যদি তোমার হাতে থাকে, শরীরের কন্ট্রোলটা কেন হাতে থাকবে না? চেষ্টা তো করতে হবে। মনের কন্ট্রোলটা আমার এই প্লাস পয়েন্টে আসছে। ধরো তোমার মনকে তুমি কন্ট্রোল করতে পারছো কিনা সেটাও তোমাকে দেখতে হবে। কিভাবে বুঝবে? ধরো তুমি যে জিনিসটা খুব ভালোবাসো, ছেলেদের ক্ষেত্রে বলছি, একটা জিনিস আছে যে তোমার হয়তো কোনো নেশা আছে, তুমি সিগারেট খাও, তুমি একদিন নিজেকে কন্ট্রোল করো যে তুমি সিগারেট বা স্মোকিং করবে না। যদি দেখা যায় যে তোমার মনকে কন্ট্রোল করে সেদিন সারাদিন তুমি কোনো স্মোকিং করলে না, তাহলে বুঝবে তোমার মনকে তুমি কন্ট্রোল করেছো। অবশ্যই স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। বা তুমি মোবাইলটা, আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয় ইদানিং মহিলাদের, মোবাইল একটা নেশা। তুমি প্রতিজ্ঞা করো যে আজকে এত ঘন্টা আমি মোবাইল করবো না। যদি দেখা যায় যে তুমি তোমার মনকে কন্ট্রোল করে মোবাইলটা না ধরে রেখেছো, তাহলে কিন্তু বুঝবে তোমার মনের উপর তোমার কন্ট্রোল আছে। মনের কন্ট্রোলটা তুমি করতে পারবে, শরীরের কন্ট্রোলটাও কিন্তু তোমাকেই করতে হবে। হেলদি ডায়েট করতে হবে, সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মানুবর্তিতা থাকতে হবে, ফাস্টফুড খাওয়া চলবে না। এইগুলো করলে তোমার শরীরটা ভালো থাকবে, যে তোমাকে পরিচালনা করবে। শোনো, আলসে হয়ে বিছানায় শুয়ে থাকা আর শরীর খারাপ হয়ে বিছানায় শুয়ে থাকা দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক, তাই না? শরীর খারাপ হয়ে বিছানায় শুয়ে যারা থাকে সেই কষ্টের কিন্তু কোনো শেষ নেই। সেই কষ্ট শুধু শরীরের কষ্ট নয়, মনেরও কষ্ট। সেজন্য বলছি শরীর এবং মন দুটোকেই আমাদের নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। এই মুহূর্তে যদি আমাকে তোমরা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, তাহলে অবশ্যই চলে যাও ইউটিউবে, সাবস্ক্রাইব করো। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয়। এবং আজকে যে 5টা পয়েন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে আমাদের লাইফটা রং কোনো পথে এগোচ্ছে কিনা, ভুল পথে এগোচ্ছে কিনা, এই 5টা পয়েন্টের কোনোটা যদি তোমার সঙ্গে মেলে, তাহলে তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানাও। হ্যাঁ, আমাকে তোমরা দিদি মনে করে অবশ্যই জানাতে পারো। কমেন্ট বক্সে জানাও কোনটা তোমার সঙ্গে মিলেছে। তাহলে তুমি সেই পয়েন্টটা থেকে তোমাকে বেরোতে হবে। বেরোনোর উপায়টাও আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি মনে হয় তোমরা ভিডিওটা বারবার দেখো, এবং অনেকের ক্ষেত্রে আমি তো বলবো একটা নয়, অনেকগুলো পয়েন্টই তোমাদের লাইফের সঙ্গে মিলবে। আরে বাবা, এই বয়সটা তো আমিও পেরিয়েছি নাকি? হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু শুধুমাত্র টিনেজার বা তরুণ প্রজন্মের জন্য নয়, আমাদের মতো বয়সেদের জন্য, মিডিল এজ গ্রুপদের জন্য। কারণ আমরা ভুল পথে জীবনের যে কোনো সময়ে কিন্তু আমাদের পা পিছলে যায়। সেই জন্য আমি প্রত্যেকের জন্য, আমার অডিয়েন্স যারা আমার পরিবার আছে, প্রত্যেকটা বয়সের জন্য আমি বলছি, এই যে 5টা পয়েন্ট আমি আলোচনা করলাম, কোনটা তোমাদের সঙ্গে মিলছে সেটা কমেন্ট বক্সে জানাও। এবং কিভাবে সেই জায়গা থেকে বেরোতে পারবে সেটা আমার ভিডিও থেকে নিজেরাই সিদ্ধান্ত নাও যে কীভাবে তোমরা এখান থেকে বেরোবে। আমি চাই তোমরা নিজেদের একটা ভালো জায়গায় নিয়ে যাও, তাই না? আজকের মতো তাহলে আমি আসি, টাটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমার টপিকটি একটু অন্যরকম, তবে মেয়েদের খুব ভালো লাগবে আশা করি। বিশেষত মেয়েদের জন্য এবং পুরুষদের জন্য তো বটেই। টপিকটা তাহলে শুনেই ফেলো, তাই না? কদিন আগে তো বিশ্বকন্যা দিবস গেল, ফেসবুকে ফটোর পর ফটোর ছড়াছড়ি। আমার 2 কন্যা, আমার 1 কন্যা, কন্যাদের নিয়ে পিতারা ভীষণ গর্বিত, মাতারা গর্বিত। কিন্তু এই গর্ব, সব থেকে দুঃখ লাগে, এই গর্ব নিয়েই তারা আবার সেই কন্যাকে অন্যের হাতে সম্প্রদান করে বিয়ে দেন। অবশ্যই বিয়ে তো দিতেই হবে কন্যাকে, পুত্রকে, প্রত্যেকেই, কিন্তু সেখানে সম্প্রদানের প্রশ্ন আসে কেন বলো তো? তোমাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো। কিন্তু আমি বলবো যে কন্যা তো দানের বস্তু নয়। কেন কন্যাকে আমরা সম্প্রদান করব? কেন আমার মেয়ের সুখ দুঃখের ভার অন্য একজন পুরুষের হাতে তুলে দেব?
আমার মেয়েকে তো আমি বড় করছি, মানুষ করছি, সেভাবেই মেয়েকে মানুষ করতে হবে। আমি প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও, যে আপনারা আপনাদের কন্যাকে এমনভাবে মানুষ করুন যে তার সুখ দুঃখের ভার সে নিজেই নিতে পারে, তার ডাল ভাত কাপড়ের ভার সে যেন নিজেই নিতে পারে। অন্যের হাতে নিজের মেয়ের ডাল ভাত কাপড়ের ভার দেওয়ার জন্য ঘটা করে মেয়েকে দান করে দেওয়া, এর থেকে দুঃখের বোধহয় বাবা মায়ের কাছে আর কিছু হয় না, তাই না? আজকের দিনে বাবা মায়েরা আমি দেখছি মেয়েদের অনেক যত্ন করে মানুষ করেন। আমারও দুটো মেয়ে আছে, আমি প্রশ্নই নেই কোনোদিনই তাদের সম্প্রদান করব, ভাবিও না। আমি জানি আমার কাছে তারা মেয়ে নয়, তারা সন্তান। ছেলে মেয়ে প্রত্যেকে আমার কাছে সন্তান। এই ডিভাইড মেয়ে বলে তোমাকে আমরা বাড়িতেই রেখে দেব, আর তুমি কোনো রকমে একটা মাস্টার ডিগ্রি পাশ করবে, জাস্ট বিয়ের জন্য নিজের লেখাপড়া তৈরি করবে, পাত্রপক্ষের সামনে এসে বসবে, এবং তারপরে পাত্রপক্ষের পছন্দে যদি হয়ে যায়, তোমার ভাগ্য খুলে গেল, তারপর তোমাকে আমরা রিচুয়ালস মেনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, লোকজন দেখিয়ে, ঘটা করে লোক খাইয়ে আমি কন্যাকে দান করে দিয়ে অন্যের ছেলেকে বলবো যে আমার মেয়েকে তুমি দেখো। কেন? এটা কি খুব প্রয়োজন আছে আজকের দিনে? একটু পিছিয়ে যান তো 100 বছর আগে, যখন সতীদাহ প্রথা ছিল, যখন নারী শিক্ষা ছিল না, যখন বিধবা বিবাহ তো ছিলই না, বিধবাদের প্রচণ্ড অত্যাচার করা হতো, নির্জলা উপোস করে রাখা হতো, তাদের সুখ দুঃখর কথা কেউ ভাবতই না। কই সেই সময় কি ঈশ্বরের রূপ নিয়ে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, কত নাম বলবো, দেবেন্দ্রনাথ ঠাকুর, বলে শেষ করা যাবে না, তাদেরও তো জন্ম হয়েছিল। রানী রাসমণির জন্ম সেই সময় হয়েছিল, তার স্বামী রাজচন্দ্র দাস, তিনি কিন্তু বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন। তিনি মেয়েদের ভীষণ সম্মান করতেন। এই মেয়েদের তখন কোনো সম্মান তো ছিলই না, এবং মেয়েরা নিজেরাও জানতো না তারা সম্মান পাওয়ার যোগ্য। তারা নিজেরাই জানতো যে তারা যেভাবে আছে এটাই তাদের জন্য বরাদ্দ, তাই না? বিধবা বিবাহ যখন চালু করেছিলেন রানী রাসমণির সহযোগিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তখন মাত্র 948টা ভোট পড়েছিল বিধবা বিবাহ বন্ধের পক্ষে নয়, বিধবা বিবাহের পক্ষে। বুঝতে পারছো? সারা বাংলায় তখনও দেশভাগ হয়নি, মাত্র 948টা সই পড়েছিল যে বিধবা বিবাহ চালু হোক, আর বাকি লোকরা চেয়েছিলেন বিধবা বিবাহ বন্ধ হোক। কিন্তু সেই সময় ব্রিটিশ আমল ছিল, ব্রিটিশরা অনেক উন্নত সমাজের মানুষ, উন্নত মনের অধিকারী, তার জন্যই তো আজকে আমরা মেয়েরা লেখাপড়া শিখতে পারছি। কারণ ব্রিটিশ না থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পক্ষে সম্ভব ছিল না, রাজা রামমোহনের পক্ষে সম্ভব ছিল না সতীদাহ প্রথা বন্ধ করা, নারী শিক্ষা করা। আইনটা কিন্তু তারাই প্রণয়ন করে দিয়ে গেছেন। তারা অনেক কিছু নিয়েছেন, কিন্তু তার থেকে অনেক বেশি দিয়েছেন। আর আজকে রাজনৈতিক নেতারা সবটাই লুটে পুটে খাচ্ছেন, দেওয়া তো অনেক দূরের কথা, উল্টে এখানে ডাক্তাররাও মারা যাচ্ছেন, খুন হচ্ছেন। সুতরাং আমি একটা কথা বলি বন্ধুরা, বন্ধু, আমি এখানে শুধু বন্ধুদের বলছি না, যারা আমার মা, কাকিমা, জেঠিমা, তাদের উদ্দেশ্যে বলছি, জীবনে তো অনেক কিছু করলেন, নিজের মেয়েকে দান করলেন, নিজের মেয়েকে সম্মান করলেন না, ছেলের বুকে অত্যাচার করলেন, আমি তাদের উদ্দেশ্যেই বলছি। এদের সংখ্যা যদিও খুব কম, একটু পাল্টান না। জানি খুব রাগ হচ্ছে আমার উপর, ভীষণ রাগ হচ্ছে, তবুও বলি, মৃত্যুর আগে যদি নিজেকে পাল্টাতে পারেন না, দেখবেন খুব ভালো লাগবে। এখন এই জমানা শ্বশুর শাশুড়িরা কিন্তু অনেক অ্যাডভান্স, তারা কিন্তু পুত্রবধূকে কিন্তু নিজের মেয়ে মনে করেন। তাদের আমি নমস্কার জানাই, যে বাবা মায়েরা তার মেয়েকে সম্প্রদান করেন না। এখনো অনেক বাবা মা আছেন যারা নিজের মেয়েকে সম্প্রদান করেন না, কোনো রীতি রিচুয়ালস এমন কিছু করেন না যাতে মেয়ের সম্মানহানি হয়। আমার বক্তব্য, মেয়েরা তো দানের বস্তু নয়। হ্যাঁ, এখন কিছু সংখ্যক লোক রে রে করে তেড়ে আসবে, কেন বাবা, এটা তো চিরকাল চলে আসছে, মেয়েদের দান করতে হবে। দান করলে লাভ কার? পুরুষদের লাভ, কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ। বাবা যে দান করছে সে বাবাও কিন্তু পুরুষ। যে বাবা নিজের মেয়েকে সম্মান করেন সে কখনই তার মেয়েকে দান করতে পারবেন না।
আমি এটুকু বলছি, যদি নিজের মেয়েকে সম্মান করেন, প্রকৃতই ভালোবাসেন, তাহলে মেয়েকে বোঝাও মনে করবেন না, মেয়েকে প্রপারলি তৈরি করবেন। মেয়ের সুখ দুঃখের ভার অন্যের হাতে তিনি কিছুতেই তুলে দিতে পারবেন না। বিয়ে তো দিতেই হবে, মেয়ের পক্ষেও বংশধর দরকার, মেয়েরাই তো বংশটাকে এগিয়ে নিয়ে যাবে, তাই না? বিয়ে দেব, মেয়েরা নতুন জীবনসঙ্গী পাবে, ছেলেরাও পাবে, বংশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে। কিন্তু কেউ কাউকে দান করবে না। দান কেন? আমার ভীষণ দুঃখ লাগে যে আজকের দিনে দাঁড়িয়েও বেশ কিছু লোক কন্যাদানের পক্ষে, এবং তারা মেয়ের বাবা। একটু ভালোবেসে দেখুন না মেয়েকে, স্ত্রীকে নয় নাই ভালোবাসলেন, মেয়ে তো আপনার রক্ত, তাকে একটু ভালোবেসে দেখুন, দেখবেন জীবনে অনেকটা পুণ্য সঞ্চয় করবেন। মেয়েকে ভালোবাসলে আর নিশ্চয়ই দান করতে ইচ্ছা করবে না। মেয়ের সুখ দুঃখের ভার মেয়ের হাতেই তুলে দিন, এমন ভাবে তাকে তৈরি করুন ভাত কাপড়ের জন্য স্বামীর কাছে হাত পাততে না হয়, স্বামী তাকে ত্যাগ করে দিলেও ভাত কাপড়ের জন্য যেন কোর্টে যেতে না হয়, স্বামী তাকে বঞ্চনা করলে, শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করলেও ভাত কাপড়ের জন্য যেন তাকে কোর্টে গিয়ে খোরপোশের মামলা না করতে হয়। সেভাবে মেয়েকে তৈরি করুন, সিদ্ধারাটি যেন আপনার মেয়ের থাকে। আমাদের সমাজ মেয়েদের সিদ্ধারা তৈরি করতে দেয় না বলেই এই আইনগুলো আছে। খোরপোশের মামলা কেন? প্রত্যেক মেয়েরা নিজের খোরপোশ নিজেরা রাখবে। তবে হ্যাঁ, সন্তানের দায়িত্ব বাবাকে নিতে হবে, মাকেও নিতে হবে, সন্তানের প্রসঙ্গ আলাদা। সেই জন্য নিজের মেয়েকে এমনভাবে তৈরি করুন যে সংসার যদি ভালোভাবে টিকে যায় খুব ভালো, যদি নাও টেকে সে যেন নিজের পায়ে দাঁড়িয়ে সম্মান নিয়ে মাথা উঁচু করে তাদের মুখের উপর দরজা বন্ধ করে বেরিয়ে আসতে পারে। যারা মেয়েদের সম্মান করে না, যারা আপনার মেয়েকে ভালোবাসে না, সেখানে তাদের সাথে সংসার করার জন্য আপনার মেয়ে কেন কোর্টে যাবে? নতুন করে জীবন শুরু করবে, সেই সিদ্ধারাটি তৈরি করুন। আর যদি দেখা যায় যে না, আপনার মেয়ে তৈরি হয়নি, তাহলেও রোজগার করার অনেক উপায় আছে। লেখাপড়া ছাড়াও ব্যবসা করতে পারে, যা কিছুই করুক নিজের পায়ে দাঁড়াক, কারোর উপর নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই। যেদিন দেখবেন আপনার মেয়ে নির্ভরশীল নয়, পরনির্ভরশীল নয়, নিজের পায়ে দাঁড়িয়ে আছে, দেখবেন আপনার মেয়ের সম্মান প্রত্যেকটা জায়গায় বেড়ে যাবে। আপনার কাছেও যেমন তার সম্মান থাকবে, শ্বশুর বাড়িতেও থাকবে। আর মেয়েদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, প্রত্যেক বাবা মাকে একটা বার্তা দিই যে মেয়ের মৃতদেহ আনার থেকে ডিভোর্সি মেয়েকে বাড়িতে আনো। অনেক বাবা মাই মেয়েকে বলেন অ্যাডজাস্ট করে চল। আমি পুলিশ ফাইল দেখি এবং বিভিন্ন খবরের কাগজ পড়ে দেখি যে মেয়ের মায়ের জন্য, মেয়ের বাবার জন্যই কিন্তু মেয়েরা সুইসাইড করছে। শ্বশুরবাড়ির লোক কিন্তু দায়ী নয়। শ্বশুরবাড়ির লোকরা খারাপ ব্যবহার করেছে ঠিকই, কিন্তু মেয়ে যতবারই বাপের বাড়ি আসতে চেয়েছে, মেয়ের বাবা মা কিন্তু জোর করে তাকে ঠেলে দিয়েছে শ্বশুরবাড়ির দিকে, যে আমরা তোকে খাওয়াতে পারবো না, অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছি, তোকে দান করে দিয়েছি। লাস্টে মেয়েটির একুল নেই ওকুল নেই, মেয়েটি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ছেলে ছেলে করাটা বন্ধ করুন না। ছেলে আর মেয়ের মধ্যে তফাৎটা কোথায় কোথায় বলুন? আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা সুষমা স্বরাজ, তাদের দেখুন, ইন্দিরা গান্ধীকে দেখুন, কল্পনা চাওলাকে দেখুন, পর পর একটার পর একটা ইনস্ট্যান্স দেব। প্রত্যেকটা মেয়ে এখন বড় বড় ডাক্তার হচ্ছে, অনেক মেয়েরাই পাইলট হচ্ছে, বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছে, ভালো কলেজে প্রফেসর হচ্ছে, ভালো গান গাইছে। মেয়েরা এখন কিন্তু সমাজে প্রতিষ্ঠিত। আমি নিজে স্কুলের টিচার হয়ে দেখছি, ভালো রেজাল্টের যে তালিকা, তাতে কিন্তু মেয়েরা এগিয়ে। ফার্স্ট সেকেন্ড থার্ডে যদি কোয়েট স্কুল হয়, দেখা যায় 3 জনের মধ্যে 2 জন কিন্তু মেয়ে। তাহলে মেয়েদের মেধা কিন্তু ছেলেদের থেকে অনেকটাই বেশি। আমরা ছেলেদের প্রায়োরিটি দিই, তাদের দুধটা খাওয়াই, মেয়েদের বেশি দুধটা না খাইয়ে ছেলেদের দিই। আমরা বাবা মারাই করি। আমরা বলতে আমি আমার কথা বলছি না, যে বাবা মা করেন তাদের ক্ষেত্রে বলছি। ও তো মেয়ে, পরের ঘরে চলে যাবে, ওকে বেশি যত্ন করার দরকার নেই, ওকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর দরকার নেই।
একটু চেঞ্জ করুন নিজেকে। বন্ধু, হাত জোর করে বলছি, নিজের মেয়েকে ভালোবাসুন। বিশেষ করে মায়েদের বলছি, আপনি তো জন্ম দিয়েছেন। বলুন তো, একটা ছেলেকে জন্ম দেওয়া আর একটা মেয়েকে জন্ম দেওয়া কি আলাদা? একই তো। কোনো কি তফাৎ হয়েছে আপনার কাছে? মানুষ করতে কি আলাদা কিছু কঠিন পরিশ্রম করতে হয়েছে ছেলের ক্ষেত্রে? না, বরং আমি তো বলবো যে মেয়েদের মানুষ করা অনেক সহজ। কারণ মেয়েদেরকে আপনি ভালোবাসা দিলে তার দ্বিগুণ ভালোবাসা পাবেন, ছেলেদের ক্ষেত্রেও পাবেন। কিন্তু ছেলেদের এই যে প্যাম্পার্ড করার ফলে তারা কি করে, এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার অভ্যাসটা তৈরি করে না। আপনি যদি ছেলেদেরকেও সেভাবেই পক্ষপাত দুষ্ট না হয়ে মানুষ করেন, দেখবেন তারাও প্রপারলি মানুষ হবে। সমাজে ধর্ষণ, খুন সব কমে যাবে। প্রপারলি ছেলেদের মানুষ করুন যাতে তারা মেয়েদের সম্মান করতে পারে, তাই না? আমি সেটাই বলছি যে একটু মেয়েদের সম্মান করুন। কন্যাদান প্রথাটাকে তুলে দিন। শাস্ত্রে কোথাও লেখা নেই কিন্তু কন্যাকে দান করতে হবে, কোথাও লেখা নেই। পুরুষতান্ত্রিক সমাজরা মেয়েদেরকে নিজের পায়ের তলায় রাখার জন্যই কন্যাদান প্রথাটি চালু করেছিল, যে অমুকের ঘর থেকে মেয়েকে আমার ঘরে নিয়ে আসবো, মেয়ের একটা সম্পত্তি, কাজের লোক। এখনো কিছু পরিবার আছে যারা মেয়েদেরকে রান্নাঘর ছাড়া অন্য কোথাও দেখতে অভ্যস্ত নয়। মেয়েদের চাকরি করতে দিতে চান না। তারা চাকরি করা মেয়ে বিয়ে করলে রিপেন্ট করেন। করুণা হয় তাদের জন্য। ভালো জিনিসের মর্ম সবাই বোঝে না তো। বাদরের গলায় মুক্তোর মালা ঝুলে না। যারা চাকরি করা মেয়ে বিয়ে করতে চান না, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সত্যি আপনি বাদর, আপনার গলায় মুক্তোর মালা মানায় না। আপনার জন্য ঝি যথেষ্ট। সত্যি বলতে বাধ্য হচ্ছি, কথাটা চিরতার মতো খুব তিতো, কিন্তু কথাটা খুব সত্যি। যে মেয়ে চাকরি করে সে কিন্তু রান্না করে সন্তান মানুষ করছে ঘরে ঘরে। আমার নিজের মাই চাকরি করতো, হাই স্কুলের টিচার, হেডমিস্ট্রেস ছিল। সে কিন্তু রান্না করে আমাদের দুই মেয়েকে কিন্তু প্রপারলি মানুষ করেছেন। আমরা আজকে প্রতিষ্ঠিত। সুতরাং চাকরি না করার উদ্দেশ্য কিন্তু এটা নয় তাদের কাছে যে সময়ে দেবে না সংসারকে। তাদের উদ্দেশ্য এটাই, চাকরি করলে তার ভয়েস রেইজ করবে। কিছু পুরুষ আছে মহিলাদের ভয়েস রেইজ চান না, তাদের মেরুদণ্ড চান না, তাহলে তাদের অত্যাচার করতে সুবিধা হবে। বাবা মায়ের যত অন্যায় আবদার, অন্যায় অত্যাচার মেয়েদের উপর, তার স্ত্রীর উপর রাখতে সুবিধা হবে। স্ত্রীকে মোদ্দা কথা মানসিক অত্যাচার করতে সুবিধা হবে। সেই কারণেই তারা চাকরি করা মেয়ে চান না। চাকরি না করলে সে সহজে সংসারটা ছেড়ে বেরোতেও পারবে না। সে তাদের অত্যাচার মুখ বুজে সহ্য করবে। চাকরি করলে তার মেরুদণ্ড তৈরি হয়ে যাবে, তাহলে তো সে অত্যাচার সহ্য করবে না। ঠিক সেই কারণেই কিন্তু তিনি চান না, আর কোনো কারণ না। আর যেটা মুখে বলেন যে সময় দেওয়া, এটা কিন্তু অজুহাত। এটা মেয়েরা বোঝার চেষ্টা করো। ছেলেরা কিন্তু এটাই অজুহাত দেয় শ্বশুরবাড়ির তরফ থেকে যে আমরা চাকরি করা মেয়ে চাই না। তার মানে সেখানে একেবারেই বিয়ে করা উচিত নয়। যারা মেয়েদের সম্মান করে না, মেয়েরা সমাজকে কিছু দিই, চাকরি করা মানে কি শুধু অর্থ? আমার অনেক অর্থ আছে, আমি চাকরি করা মেয়ে চাই না, অনেক ছেলেই বলেন। এটা ভুল কথা। বিদেশে কিন্তু প্রত্যেকটা মেয়ে রোজগার করে। যত বেশি মেয়েরা রোজগার করবে তত বেশি সমাজের উন্নতি হবে, তত সমাজকে সে কিছু দান করতে পারবে। একটা কাজের মহিলাও কিন্তু সমাজের উন্নতি করছে, কারণ সে রোজগার করছে। যত বেশি টাকা রোজগার হবে, যত বেশি উৎপাদন হবে, ইকোনমিক্স বলে, তত বেশি দেশের আর্থিক উন্নতি বাড়বে, তাই না? সুতরাং মেয়েদেরকে তো স্বাবলম্বী তৈরি করতে হবে। মেয়েদের নিজের সুখ দুঃখের জন্য তো বটেই, নিজের ভালো রাখার জন্য তো বটেই স্বাবলম্বী হতে হবে, এবং দেশের উন্নতির জন্য, দশের উন্নতির জন্য স্বাবলম্বী হতে হবে। তোমার জন্ম হয়নি অন্যের বাড়িতে ঝিগিরি করার জন্য, ওটাকে ঝিগিরি বলে না। নিজের স্বার্থেই নিজের বাড়ি রান্না করতে হবে। কারোর ঝিগিরি বলতে অন্যের কথা শুনে, অন্যের দ্বারা পরিচালিত হয়ে চলার জন্য তোমার জন্ম হয়নি। আমি মেয়েদের বলছি, নিজেকে তৈরি করো, নিজেকে বড় করো, এমন লাইফ পার্টনার চুজ করো যাতে সে তোমাকে সম্মান করে। এমন শ্বশুরবাড়ি চুজ করো যারা শিক্ষিত, যারা মেয়েদের সম্মান করে, ভালোবাসে, তাই না? আর নিজের বাবা মাকে দেখো, যে বাবা তোমাকে বড় করেছে সেই বাবার টাইটেলটা ছেড়ে দিও না, সঙ্গে রেখেই শ্বশুরবাড়ির টাইটেলটা নেওয়া যায়।
যে বাবা তোমাকে বড় করেছে, মা বড় করেছে, তাদের উপকার ভুলে যেও না। অনেক মেয়ে দেখেছি, মেয়েরাও বেঈমান হয়, ভুলে যায়। ভালো শ্বশুর বাড়ি পেয়ে গরিব বাবা মাকে ভুলে যায়, বাবা মাকে দেখে না। এত কষ্ট করে বাবা মা মানুষ করেন, সেই বাবা মাকে তারা ভুলে যায়। যখন বাবা মা থাকবে না তখন বুঝতে পারবে বাবা মায়ের উপর কিচ্ছু হয় না। সুতরাং বাবা মাকে আগে দেখো। মেয়েরা শ্বশুর শাশুড়ির আগে বাবা মাকে রাখো, বাবা মাকে আগে দেখো। বাবা মার অসুবিধা সুবিধা সেবা যত্ন, আমি মেয়েদের কাছে হাত জোর করে বলছি, নিজের বাবা মাকে আগে দেখো। সব কিছুর আগে প্রায়োরিটি দাও নিজের বাবা মাকে। শ্বশুর শাশুড়ি সেবা যত্ন তুমি যতই করো, কোনোদিনও নাম পাবে না, ভালো হবে না। নিন্দা তোমার করবেই, আর নিন্দা করুক না করুক, ভালো বলুক। বাবা মায়ের সন্তান তুমি, এটা ভুলে যেও না। বাবা মাকে আগে দেখো। তাদের দেখার জন্য তো তাদের ছেলে আছেই। তোমার বাবা মা কিন্তু তোমার জন্য বসে আছে, সেটা মাথায় রেখো। আর বাবা মাদেরও বলছি, কন্যাকে দান করে পর করে দেবেন না, তাহলে কিন্তু আপনাকে সারা জীবন সে একাই ঘরে থাকতে হবে। মেয়ে কিন্তু দুঃখ পায় মেয়েকে দান করলে। আর মেয়েরা, তোমরাও নিজেকে আর দানের বস্তু করে এই কন্যাদান, এই রীতি নেওয়াজের মধ্যে থেকো না। বাবা যদি করতেও চায়, বাবাকে বারণ করো। আজকের মতো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার নিজেরও খুব আমি ইমোশনাল হয়ে পড়েছি, কারণ আমার বাবা মা নেই। বাবা মার কথা মনে করলে আমার খুব কষ্ট হয়। তোমরা প্রত্যেকে ভালো থেকো, নিজের বাবা মাকে দেখো। বাবা মাদেরও বলছি, শোন, নিজের কন্যা সন্তানকে ভালোবেসো, সম্মান করো, কখনো দান করো না। তাকে নতুন জীবনের পথে অবশ্যই উৎসাহিত করো, চালিত করো, দিয়ে দাও, কিন্তু দানের মাধ্যমে নয়, সম্মানের মাধ্যমে। প্রশ্নটা হলো অনেকটা এরকম যে আমাদের প্রেমিক অথবা প্রেমিকা আমরা কিভাবে সিলেক্ট করব। এবার তোমরা ভাবছো, এ আবার কি কথা দিদি ভাই, প্রেমিক বা প্রেমিকা এটা তো ভাগ্যের ব্যাপার, তাই না? আমাদের কপালে যেরকম লেখা থাকবে ঠিক সেরকমই হবে। কিন্তু আমি বলবো, যদি আমরা প্রথম থেকে কপালটাকে একটু অন্যরকম করে নিই, মানে আমরা সাধারণত কি হয়, প্রত্যেকটা মানুষের জীবনে তারা থেকে শেখে, তাই তো? আঘাত না পেলে, দুঃখ না পেলে মানুষ কিন্তু খুব কমই শিক্ষা লাভ করে। কিন্তু আমি বলবো, যদি আমরা একটু দেখে বা শুনে শিখি, এই মুহূর্তে শুনেই শেখো না। আমি তো আছি তোমাদের সঙ্গে। আমি সোমা, আমার আরেকটি নাম শুভশ্রী, যে নাম দিয়ে আমি ইউটিউব চ্যানেল করেছি। আমি আছি তোমাদের সঙ্গে। তো আজকে যে টপিকটা, এটা হচ্ছে একটু জুনিয়রদের জন্য, মানে যারা ধরো স্কুল লাইফের শেষের দিকে, মানে 11-12 বা কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ো, তাদের জন্য আজকের এই ভিডিও। বা যারা আরেকটু বড় হয়ে গেছো, মানে ইউনিভার্সিটি লেভেলটা পেরিয়ে গেছো, তারা অবশ্যই ছোটদেরকে এটা শেয়ার করে দিতে ভুলো না, কারণ এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। ব্যাপারটা হলো এরকম, প্রেম, এই প্রেম বিষয়টা ঠিক যতটাই ইমোশনাল, যতটাই আবেগপ্রবণ, সাধারণত প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করার সময় আমরা কি করি, ইমোশন দিয়ে ভাবি, হার্ট দিয়ে ভাবি। আমরা ব্রেনটাকে কিন্তু একদমই কাজে লাগাই না। আর ওই বয়সে তো একেবারেই নয়। আমি পরবর্তীকালে যারা প্রেম করেছেন, আমি জানি তারা ম্যাচিওর, তারা তাদের সিলেকশন ঠিক মতো করবেন। সেজন্য আমার ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা অনেকটাই জুনিয়র, মানে বিলো 22 বা বিলো 20 যাদের এজ, তাদের জন্য। তবে হ্যাঁ, অনেকে আছেন যারা বয়স হলেও ম্যাচুরিটি কম থাকে, তারাও পারলে এই ভিডিওটা দেখে একটু মনোযোগ দিয়ে বুঝে নিতে পারেন কিভাবে আপনারা প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করবেন। তাহলে আমি যেটা বলবো আজকে কথাগুলো একটু কড়া, অনেকটা সেই কালমেঘের বড়ি আছে না, মা ঠাকুমারা খাওয়াতো, খেতে খুব খারাপ কিন্তু খেলে পরে আমাদের পেট ভালো থাকে, ঠিক অনেকটা সেরকম। এই কথাগুলো যদি তোমরা সত্যি নিজের জীবনে কাজে লাগাতে পারো, তাহলে দেখবে আলটিমেটলি ইউ উইল বি দ্য গেইনার। এখন প্রশ্নটা এই যে কিভাবে আমরা পারফেক্ট প্রেমিক অথবা প্রেমিকা সিলেক্ট করব। প্রেমিক প্রেমিকা তো অনেকেরই থাকে, কিন্তু সেটা তো পারফেক্ট হওয়া চাই, সেটা তো লং রানে হওয়া চাই। আরে বাবা, জীবনে কতবার প্রেমিক প্রেমিকা পাল্টাবে, বারবার ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে যাবে, ওয়াই?
তাই না? পারফেক্ট প্রেমিক প্রেমিকা যদি আমরা একটু সিলেকশন করার চেষ্টা করি, তাহলে জীবনে ওই প্রেমিক প্রেমিকাকে আমরা বিয়ে করে নিজের জীবনটাকে চালিয়ে নিতে পারি, তাই না? এবার দেখো, তুমি একজন মানুষের মধ্যে সবকিছু পাবে না, এটা আমরা সকলেই জানি, দোষে গুণে মানুষ। তবু আমি বলছি কিছুগুলো জিনিস মানতে হবে। এই প্রেম ব্যাপারটা যতটা ইমোশনাল, ঠিক ততটাই কিন্তু প্র্যাকটিক্যাল। শুরুটা ইমোশনাল। এবার প্রথমে যখন কেউ প্রেম করে, দু তরফের মানুষই, কেউ কি মুখ গোমড়া করে থাকে না তো, সবসময় হাসে, তখন সব কিছুই তার ভালো লাগে। আমার সব কিছু তোমার ভালো, তোমার সব কিছু আমার ভালো লাগছে। তখন ফুচকাওয়ালা যাচ্ছে, চলো না একটু ফুচকা খাওয়াও, ফুচকাও খাইয়ে দিল, আইসক্রিম খাওয়ালো। কিন্তু এই ফুচকা খাওয়ানো, আইসক্রিম খাওয়ানো আর সংসার করা দুটো কিন্তু এক নয়, তাই না? আজকের এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা সকলেই আমার ভাই অথবা বোন, বন্ধু বান্ধব, দাদা দিদি, প্রত্যেকের কথাই বলছি যে সাময়িক খরচ করা আর লং রানে খরচ করা দুটোর মধ্যে কিন্তু একটা বিরাট ডিফারেন্স আছে। সেই জন্য বলছি যে এই প্রেম করার সময় আমাদের একটু ভাবতে হবে। ঠিক ছোটবেলার কথা মনে করো, আমরা সুদ আসলের যে অঙ্কগুলো করতাম, ক্লাস 10-এ ছিল, মনে আছে, চক্রবৃদ্ধি হারে সুদ। ধরো বাৎসরিক 8% সুদ বা 10% সুদ, তুমি 100 টাকা রাখলে পরের বছর সেটা 110 টাকা হলো। তার পরের বছর যে সুদটা অ্যাড হবে সেটা কিন্তু 110 টাকার উপরই হবে। প্রেম ব্যাপারটা অনেকটা সেরকম, যত সময় যায় ততটাই কিন্তু ভালোবাসা বাড়ে। তুমি শুরুতে যে ইনভেস্টমেন্ট বা যে ইমোশন দিয়ে তুমি শুরু করছো, সময় যত বাড়ছে তত কিন্তু তোমার ভালোবাসা এবং ইনভলভমেন্টটাও বাড়ছে। প্রত্যেক বছর যতটা করে ইমোশন থাকছে, তার পরের বছর কিন্তু সেই ইমোশনের ওপর আবার ইমোশন তত বেশি করে জমছে। সেই জন্য ব্রেকআপ হলে মানুষ খুব কষ্ট পায়। যত লং রানে ব্রেকআপ হয় তত বেশি মানুষ কষ্ট পায়। আজকে আমার ভিডিওটা সেই কারণেই, যাতে পারফেক্ট প্রেমিক অথবা প্রেমিকা আমরা সিলেকশন করার ক্ষেত্রে কিছু টিপস অ্যাপ্লাই করতে পারি। আমি বলবো যে যারা অনেকটাই ছোট, তাদের বলবো যখন প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করবে, তারা দেখে নাও যে তার এই মুহূর্তে সোশ্যাল স্ট্যাটাসটা কি আছে। হ্যাঁ, সোশ্যাল স্ট্যাটাস মানে এই নয় যে তার বাবার কত টাকা আছে, তার কতলা বাড়ি আছে, বা তার বাড়িতে কটা ঠাকুর চাকর আছে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে সে যখন রাস্তা দিয়ে হাঁটছে, লোকে তখন তাকে কি মনে করছে। কেউ বলছে না তো যে অমুক চিটিংবাজ যাচ্ছে বা ও খুব ক্যারেক্টারলেস যাচ্ছে, এটা যেন না বলে। তার যেন একটা সুন্দর চরিত্র থাকে। চরিত্রবান হওয়াটা কিন্তু ভীষণ জরুরি। চরিত্র মানে কিন্তু আর 5টা ছেলে বা মেয়ের দিকে তাকালাম না সেটা নয়। চরিত্রবান হওয়ার কিন্তু অনেকগুলো দিক আছে। মেরুদণ্ড বা সিদ্ধারা সেটা থাকা খুব দরকার। যে ছেলের মেরুদণ্ড বা সিদ্ধারা থাকবে না বা যে মেয়ের থাকবে না, সে কিন্তু তোমার সাথে অনেক অন্যায় হতে দেখলেও প্রতিবাদ করবে না। তুমি বিপদে পড়লেও কোনো প্রতিবাদ করবে না, এবং তোমার সাথে অন্যায়টা হতে দেবে, এবং নিজেও কিন্তু সে অন্যায়টা করবে, কারণ তার বিবেক থাকে না। যার বিবেক থাকে না তার সিদ্ধারাও থাকে না। বলতে পারো উল্টোটা, সিদ্ধারা থাকে না বলেই বিবেক থাকে না, এটা ভাইস ভার্সা। সুতরাং সে মানুষটির পার্সোনালিটিটা কিরকম সেটা দেখো। অবশ্যই তার মেরুদণ্ডটা স্ট্রং কিনা দেখো। হ্যাঁ, খুব ছোট বয়স থেকেই যারা মেরুদণ্ড থাকে তাদের কিন্তু ছোট বয়স থেকে বোঝা যায়। স্পষ্ট বক্তা কিনা দেখো। যে মানুষ স্পষ্ট বক্তা হয় না, জানবে সে জীবনে কোনো জায়গায় জিততে পারবে না। প্রতিটা জায়গায় সে কম্প্রোমাইজ করতে করতে একটা সময় সে ডিপ্রেশনে চলে যাবে। ভালো মানুষ খোঁজো, যার মন পরিষ্কার, যে নিজে অন্যায় করে না, সে কিন্তু স্পষ্ট বক্তা হয়, প্রতিবাদী হয়। এরকম জীবন সঙ্গী খোঁজো। দেখবে, মেয়েদের ক্ষেত্রে বলছি, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি যাই ব্যবহার করুক, তোমার স্বামী যদি স্পষ্ট বক্তা হন, তোমার স্বামীর যদি সিদ্ধারাটি থাকে, দেখবে তোমাকে কিন্তু ঠিক আগলে রাখবেন। ঠিক উল্টোটাও বলছি, মেয়েদেরও যদি সিদ্ধারাটি থাকে, ছেলেরাও কিন্তু ওয়াইফের কাছ থেকে সেই ফিডব্যাকটাই পাবেন, যে শ্বশুর বাড়ি থেকে প্রপার সম্মানটা কিন্তু ছেলেরাও পাবে। সুতরাং
প্রপার চরিত্র, প্রপার পার্সোনালিটি এটা থাকা খুব দরকার। হাসি খুশি হওয়া দরকার, সেন্স অফ হিউমার একটা মানুষের থাকা ভীষণ প্রয়োজন। কে চায় বলো তো গোমরামুখ মানুষের সঙ্গে থাকতে? চাই কি? এটা একটু দেখে নাও, নিজেও হও। আমি যেগুলো বলছি যে তুমি প্রেমিক বা প্রেমিকার মধ্যে খুঁজবে, সেই গুণগুলো যেন তোমার মধ্যেও থাকে, কারণ তোমাকেও তো একজন সিলেক্ট করবে, তাই না? সুতরাং দুটো জিনিস, একটা হচ্ছে পার্সোনালিটি, তার যেন মেরুদণ্ড থাকে, সে যেন স্পষ্ট বক্তা হয় এবং অনেস্ট হয়। যে সৎ পথে চলবে, অনেস্ট হবে, সে কিন্তু অবশ্যই সুন্দর একটা পার্সোনালিটির মানুষ হবে। এরপরে আসি তার যোগ্যতা কতটা। হ্যাঁ, যোগ্যতাটা অবশ্যই একটা প্রেমিক অথবা প্রেমিকা সিলেক্ট করার ক্ষেত্রে বড় মাপকাঠি। হ্যাঁ, আমরা ইদানিং একটা কথা বলি যে ছেলেদের যোগ্যতাটাই বিচার করি, এখন আর সেটা নেই। এখন ছেলে মেয়ে দুজনেরই যোগ্যতাটাই বিচার করতে হবে। যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি জীবনে দাঁড়াতে পারবে। আজকে তুমি যেখানে আছো, 5 বছর বাদে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? নিশ্চয় একটা ভালো জায়গায় দেখতে চাও। ভালোভাবে লেখাপড়া করতে হবে, নিজেকে দাঁড় করাতে হবে। আরে বাবার পয়সায় ফুটানি করো না বাবা, বাবা যাই রেখে যাক ওটার দিকে একেবারেই তাকানো যাবে না। নিজে কি করছো এটাই ইম্পর্টেন্ট। তোমার প্রেমিক যে তোমাকে সারা জীবন দেখার যোগ্যতা রাখে কিনা সেটা তোমার দেখতে হবে। তার বাবার পয়সায় সে আশা করে বসে আছে কিনা সেটা দেখে নিও, তাহলে সেই প্রেমিককে বাতিল করে দাও। এবং প্রেমিকার ক্ষেত্রে তাই। একটা ভালো ছেলে, একটা যোগ্য উচ্চশিক্ষিত ছেলের সঙ্গে একটা উচ্চশিক্ষিত মেয়েকেই কিন্তু পাশে মানায়, তাই না? তাহলে মনের মিলটা হবে কোথা থেকে? মনের মিল হতে গেলে কিন্তু মন উন্নত হতে হবে দুজনেরই, এবং উন্নত মনের জন্য প্রথম হাতিয়ার শিক্ষা, প্রপার শিক্ষা। আরেকটা কথা বলি বন্ধু, প্রেমিক অথবা প্রেমিকা সিলেক্ট করার ক্ষেত্রে এই বিষয়টি সব থেকে বেশি জরুরি, সেটা হলো মোটিভেশন। মানে আমাদের জীবন তো একটাই, কখন চলে যাব আমরা কেউ জানি না। পড়ে থাকে কিছু স্মৃতি, কিছু ভালোবাসা, কিছু ব্যবহার, আর কিছু চেষ্টা, তাই না? চেষ্টা তো করে যাও। তুমি আজকে ধরো 15,000 টাকা মাইনে চাকরি করছো, কিন্তু 15,000 টাকা দিয়ে আজকে দিনে সংসার চলে না। তোমাকে তো এগোতে হবে। ব্যর্থতা দিয়ে অজুহাত করো না। আমি একটা ভিডিও আগে করেছিলাম যে যারা ব্যর্থতার অজুহাত খোঁজে তারা ভীষণ নেগেটিভ মাইন্ডেড পিপল। নেগেটিভ মাইন্ডেড পিপল থেকে সবসময় দূরে থাকো। প্রেমিক বা প্রেমিকা তো নয়ই, প্রশ্নই নেই, তাদের থেকে আগে পালিয়ে যাও। তো ব্যর্থতাকে যারা অজুহাত দিয়ে ঢাকার চেষ্টা করে তাদের অবশ্যই প্রেমিক বা প্রেমিকা হিসেবে সিলেক্ট করবে না। আজকে 15,000 টাকা করছো, কালকে 20,000 টাকার করবে। চেষ্টা তো করো। ওই অনেকে বলে আমার দ্বারা হবে না, এই কথাটা একদম যেন না মানায়, কারোর মুখে এটা মানায় না। আমি তো বলবো খোঁজো। যে ভালো জিনিস পায় সে খোঁজে বলেই পায়। চেষ্টা তো করো, তাই না? চেষ্টা করতে ক্ষতি কি আছে? চেষ্টা করলে তবেই তো তুমি পাবে। আর এমন প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করো যে তোমাকে মোটিভেট করতে পারবে। তুমি যখন কমফর্ট জোনে চলে যাবে, ধরো তোমার ভালো লাগছে না, কিছুদিন তুমি বিশ্রাম করতে চাইছো, পরীক্ষাটা ভালো হলো না বলে তুমি মন খারাপ করে তুমি বসে আছো যে না তোমার দ্বারা আর কিছু হবে না, তখন এমন প্রেমিক বা প্রেমিকা তোমার পাশে থাকা দরকার যে তোমাকে কমফর্ট জোন থেকে ঠেলে বাইরে আনবে, তোমাকে বলবে তোমার দ্বারাই হবে। আরে বাবা, সময় সবসময় একরকম যায় না, তোমাকে সবসময় মোটিভেটেড করবে। অফকোর্স your love partner must be the main motivator of your life. মোটিভেটার হতে হবে তাকে, ছেলে অথবা মেয়ে প্রত্যেককেই। কারণ আমাদের জীবনে যা কিছু আমরা করি মোটিভেশন থেকেই করি। আজকে আমি যে ইউটিউব চ্যানেল খুলেছি, তোমাদের মধ্যে মোটিভেশন ভিডিও তোমাদের মধ্যে আমি জানাচ্ছি, যে মোটিভেশন করাচ্ছি, এগুলো কিন্তু আমি একটা মোটিভেশন পাচ্ছি বলেই করছি, তাই না? আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, সেই জন্য আমার মনে হলো যে আমি যখন এই বিষয়গুলো নিয়ে পড়তে ভালোবাসি, মোটিভেশন ব্যাপারটা আমি জানি, তাহলে আমি যদি আমার দ্বারা যদি আরো 5টা মানুষ মোটিভেটেড হয় তাহলে তো ভালো ভালো একটা কাজ করি। সংসার করছি, বাচ্চা মানুষ করছি, চাকরি করছি, আমি একা হাতে বাচ্চা মানুষ করি, বলতে পারো এক প্রকার সিঙ্গেল মাদার। তো সেক্ষেত্রে তারপরেও কিন্তু আমি ইউটিউব চ্যানেল করছি, কারণ এটা আমার ভালো লাগার জিনিস। ভালো লাগাটা আসছে কিন্তু মোটিভেশন থেকে।
তো মোটিভেশনের উপর থাকো বন্ধু, এবং এমন প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করো যে তোমাকে অলওয়েজ মোটিভেটেড রাখবে। তুমি ডিমোটিভেটেড হয়ে গেলেই তোমাকে কমফর্ট জোন থেকে বের করে আনার দায়িত্ব তার, তোমার মুখে হাসি ফিরিয়ে আনার দায়িত্ব তার। সে দেখতে ভালো বা খারাপ, তার পকেটে কত পয়সা আছে বা না আছে, দ্যাটস নট এনি ম্যাটার। এটা বড় কথা নয়। শূন্য থেকেই সবাই জীবন শুরু করে, আস্তে আস্তে কিন্তু একটা বড় জায়গায় যায়, তাই না? সেটাই ভালো করে দেখো। তার চরিত্র কিরকম, তা কতটা অনেস্ট, সে স্পষ্ট বক্তা প্রতিবাদী কিনা, তার শিরদাঁড়াটি আছে কিনা, এইগুলো ভালো করে দেখো বন্ধু। কখনোই দেখো না তার বংশমর্যাদা, তার ফ্যামিলি কালচার। হ্যাঁ, বাবা মাকে দেখতে পারো, বাবা মার শিক্ষা কতটা, কারণ একজন ভালো মাই একজন ভালো সন্তান তৈরি করতে পারে। আমি এটা মনে করি পারফেক্ট প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করার ক্ষেত্রে তার মাকে দেখাটা অবশ্যই ভীষণ দরকার। ভালো মা না হলে কোনোদিনও সন্তান ভালো শিক্ষা পাবে না, এটা একদম সঠিক কথা। মা যদি সৎ হন, সন্তান অবশ্যই সৎ হবে। ঠিক সেই কারণে মাকে বাবাকে তোমরা একটু দেখে নিতে পারো, দেখে নেওয়া উচিত, দেখে নিতে পারো নয়। এই ক্ষেত্রে ফ্যামিলিটা দেখবে যে তার ফ্যামিলি কতটা অনেস্ট, ফ্যামিলির অনেস্টিটা দেখবে, টাকা পয়সা দেখবে না। বুঝতে পেরেছো? তাহলে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম পারফেক্ট প্রেমিক বা প্রেমিকা কিভাবে সিলেক্ট করতে পারবে। চেষ্টা তো করো, আবার একই কথা বলছি, খোঁজো। হাতের কাছে কাউকে পেয়ে গেলাম, কেউ তোমায় প্রপোজ করলে ব্যাস তুমি ধন্য হয়ে গেল না, এই জিনিসটা একেবারেই করা যাবে না। বুঝতে পেরেছো? এমন কাউকে সিলেক্ট করো যাকে নিয়ে তুমি সারা জীবন চলতে পারবে। একটু সময় নাও, ধৈর্য ধরো। ঠিক আছে বন্ধু? যদি এই মুহূর্তে আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখো, আমার ইউটিউব চ্যানেলে চলে এসো। আমার ইউটিউব চ্যানেলের নাম তোমরা জানো, রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার জীবনে কিন্তু ভীষণ জরুরি। এই ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমার পরিবার তোমরা, 7,000 সাবস্ক্রাইবারে আমি এখন এসেছি। এই পরিবারকে আমি আরও বাড়াতে চাই, এবং আমি কিন্তু আমার ভালোবাসার জন্য এই কাজটা করি। তোমাদের আগেও বলছি, এখনও বলছি, আমি একটা হাই স্কুলের টিচার। আমি চাইছি প্রত্যেকের মধ্যে মোটিভেশন আসুক, কারণ আজকের দিনে সমাজে এমন একটা জায়গায় চলে গেছে, মানুষের মধ্যে মেরুদণ্ডের অভাব খুব দেখতে পাচ্ছি। ঠিক সেই কারণেই কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, যে প্রত্যেকে তার জীবনে সঠিক পথ পাক, সঠিক পথে নিজেকে চালনা করুক। চেষ্টা তো করি, আমি নিজেও আমার জীবনের ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করি, তোমরাও কাজে লাগানোর চেষ্টা করো। যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই সকলকে শেয়ার করে দিও, বিশেষ করে যারা ছোট তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো বন্ধুরা, টাটা।